বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডায়াকসন একটি বিখ্যাত বাণী দিয়েছেন। তিনি বলেছেন, প্রত্যেক রাষ্ট্রের ভিত হলো সে দেশের শিক্ষিত যুবশক্তি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডায়াকসন যথার্থই বলেছেন, শিক্ষিত যুবশক্তি একটি দেশের সবচেয়ে বড় সম্পদ। তোমরাই হলে সে শিক্ষিত যুবশক্তি। তোমরাই যদি নিজেদেরকে শক্তিতে পরিণত করতে পারো, দেশ সম্পদে ভরপুর হয়ে যাবে, আমাদের দেশে কোনো অভাব থাকবে না। আমি এই প্রত্যাশা রেখে আমি মোহাম্মদ উকিল উদ্দিন, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর এর পক্ষ থেকে একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং অধ্যায় প্রথম হিসাব বিজ্ঞান পরিচিতি। আজকের পাঠ কোনো ঘটনা লেনদেন কিনা তা সনাতন ও আধুনিক পদ্ধতিতে নির্ণয় এবং প্রমাণ করো যে হিসাব সমীকরণের এ সমান এল প্লাস ই। আজকে পাঠ আমাদের নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের খাতা, কাগজ, কলম, পেন্সিল, ক্যালকুলেটর নিয়ে প্রস্তুত থাকবে। বিষয়গুলো তোমরা হাতে কলমে শিক্ষা গ্রহণ করবে। আজকের পাঠ আমাদের কোনো ঘটনা লেনদেন কিনা তা আমরা কিভাবে নির্ণয় করব। এই নির্ণয় করার ক্ষেত্রে দুইটি পদ্ধতি রয়েছে। একটি পদ্ধতি হলো সনাতন পদ্ধতি, আরেকটি পদ্ধতি হলো সমীকরণ বা আধুনিক পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিপূর্বে যে ক্লাসগুলো নিয়েছি সেই ক্লাসগুলোর ধারাবাহিকতা এবং সেই ক্লাসগুলোর আলোকে আজকে আমরা কিভাবে লেনদেন, কোনো ঘটনা লেনদেন কিনা তা সনাতন পদ্ধতিতে কিভাবে নির্ণয় করা যায় এবং কোনো ঘটনা লেনদেন কিনা তা আধুনিক পদ্ধতিতে কিভাবে নির্ণয় করা যায় সেই বিষয়টি আলোচনা করব। এবং আমরা ইতিপূর্বে যে প্রমাণ করেছিলাম এ সমান এল প্লাস ই, তোমরা এই বিষয়টাও এখানে করতে পারবে। আমাদের আজকে কিন্তু মূল বিষয় হলো কোনো ঘটনা লেনদেন কিনা তা নির্ণয় করা। আমরা ইতিপূর্বে হিসাব সমীকরণে এ সমান এল প্লাস ই আলোচনা করেছি, সেই আলোচনাটা আবার এখানে পুনর্ব্যক্ত করা হয়েছে। এই পাঠ শেষে শিক্ষার্থীরা কোনো ঘটনা লেনদেন কিনা তা তোমরা বলতে পারবে। কোনো ঘটনা লেনদেন কিনা তা সনাতন পদ্ধতিতে কিভাবে নির্ণয় করা হয় তা নির্ণয় করতে পারবে। কোনো ঘটনা লেনদেন কিনা তা আধুনিক পদ্ধতিতে কিভাবে নির্ণয় করা হয় তা তোমরা নির্ণয় করতে পারবে এবং তোমরা প্রমাণ করতে পারবে যে হিসাব সমীকরণের এ সমান এল প্লাস ই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিপূর্বে হিসাব সমীকরণের এ সমান এল প্লাস ই এটা নিয়ে আলোচনা করেছি, যেখানে বলা হয়েছে এ সমান অ্যাসেটস, এল সমান লায়াবিলিটি বা বাংলায় বলা হয় দায়, আর ই সমান ইকুইটি বা স্বত্বাধিকার, বা এখানে বলা হয়েছে মালিকানা সত্ত্ব। একে ওইও বলা হয়, যেটাকে বলা হয় অনার ইকুইটি। দেখো, আমরা সম্পদ, আয়বাচক, ব্যয়বাচক, সম্পত্তিবাচক, দায়বাচক ইত্যাদি বিষয়, ডেবিট এবং ক্রেডিট নিয়ে আলোচনা করেছি এবং হিসাব সমীকরণ কিভাবে এই হিসাবগুলোকে প্রভাবিত করে সেটাও আলোচনা করেছি। হিসাব সমীকরণকে প্রত্যেকটি লেনদেন যে প্রভাবিত করে, এই প্রভাবিত থেকেই কোনো ঘটনা লেনদেন কিনা তা নির্ণয় করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোনো ঘটনা যদি হিসাব সমীকরণের উপাদান যেমন তিনটি আছে, তিনটি যে কোনো একটি, দুইটি অথবা তিনটিকে যদি প্রভাবিত করতে সক্ষম হয়, তাহলে ওই ঘটনাটা লেনদেনে পরিণত হবে। যদি কোনো আবার
যদি কোনো ঘটনা হিসাব সমীকরণের এ উপাদান বা এল উপাদান বা ই উপাদান কোনোটিকে প্রভাবিত করতে সক্ষম না হয়, তাহলে সেই ঘটনাটা লেনদেন হবে না, সেই ঘটনা শুধু ঘটনাই থেকে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে হিসাব সমীকরণের উপাদানগুলো কিভাবে প্রভাবিত হয় তার নিয়ম তোমাদের জানা থাকা একান্ত প্রয়োজন। সেই জন্য আগের পাঠ থেকে আমি নিয়েছি যে আসলে হিসাব সমীকরণে কখন ই বৃদ্ধি পায়, কখন ই হ্রাস পায়, কখন এ বৃদ্ধি পায়, কখন এ হ্রাস পায়, কখন এল বৃদ্ধি পায়, কখন এল হ্রাস পায়। এই বিষয়টা যেহেতু আমাদের আজকে পাঠের সাথে সম্পর্ক রয়েছে, সেই জন্য পূর্ব পাঠ থেকে এই বিষয়টি আমরা নিয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পূর্বের পাঠের কিছু লেনদেনগুলো দেওয়া ছিল, এই লেনদেনগুলোর আলোকে আমরা নির্ণয় করার চেষ্টা করব যে কিভাবে সনাতন পদ্ধতিতে কোনো ঘটনার লেনদেন কিনা নির্ণয় করা যায় এবং আধুনিক পদ্ধতিতে কোনো ঘটনার লেনদেন কিনা কিভাবে নির্ণয় করা যায়। আমাদের পূর্ব পাঠে দেখো আমরা লেনদেনগুলো দিয়েছিলাম, তার ডেবিট ক্রেডিট নির্ণয় করেছি, হিসাব সমীকরণের উপাদানের প্রভাব দেখাইছি। এখন এই লেনদেনগুলো কিভাবে সনাতন পদ্ধতিতে লেনদেন কিনা নির্ণয় করা যায় তা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের 1 নম্বরে কিন্তু 4টি দেওয়া আছে, অর্থাৎ আয়বাচক, ব্যয়বাচক, সম্পদ এবং দায়বাচক প্রত্যেকটি করে 1 নম্বর করে আছে। তার মানে 1 নম্বরে আছে 4টি, 2 নম্বর আছে 4টি, 3 নম্বর আছে 4টি, আবার 4 নম্বর আছে 4টি। তাহলে প্রত্যেকটা 4টি করে। 1 নম্বরের প্রথমটা হলো আয়বাচক নিয়ে, 1 নম্বরের দ্বিতীয়টা হলো ব্যয়বাচক নিয়ে, 1 নম্বরের তৃতীয়টি হলো সম্পত্তিবাচক নিয়ে, 1 নম্বরের চতুর্থটি হলো দায়বাচক নিয়ে। এই বিষয়টি তোমরা খেয়াল করবে। আমরা যেহেতু সমাধানের মধ্যে 1 দিয়ে 4টি 1 1 1 1 লিখেছি, আবার 4টি 2 2 2 2 লিখেছি, 4টি 3 3 3 3 লিখেছি। তাহলে এই 4টি 3 লেখার মানে হলো একটি 3 হলো তোমার আয়বাচকের, একটি 3 হলো তোমার ব্যয়বাচকের, একটি 3 হলো তোমার সম্পত্তিবাচকের, একটি 3 হলো দায়বাচকের। এইভাবে আমাদের ঘটনাগুলো সাজানো হয়েছে এবং সেই অনুযায়ী আমরা কোন ঘটনা লেনদেন কিনা তা ব্যাখ্যা করার চেষ্টা করেছি এবং তা একটা ছকের মাধ্যমে উপস্থাপন করেছি। তোমরা ইচ্ছা করলে এই পাঠ থেকে তোমরা সাহায্য নিতে পারো এবং এই পাঠ তোমাদের জন্য, অর্থাৎ পূর্বের পাঠের এই অংশটুকু তোমাদের সাহায্য লাগতে পারে বা সহায়ক ভূমিকা রাখতে পারে, সেজন্য রাখা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা চলে যাব কোন ঘটনা লেনদেন কিনা তা সনাতন পদ্ধতিতে কিভাবে নির্ণয় করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন কোন ঘটনা লেনদেন কিনা সনাতন পদ্ধতি কিভাবে নির্ণয় করব। আমাদের ছকটা 1 নাম্বার ছকের 3টি কলাম থাকবে। ক্রমিক নাম্বার, কোন ঘটনা লেনদেন কিনা সেটার জন্য একটি ঘর, আর তার কারণ বা ব্যাখ্যা। 1 নাম্বার লেনদেন ছিল নগদে শিক্ষানবিশ সেলামি প্রাপ্তি। সেখানে দেখো নগদ এবং শিক্ষানবিশ সেলামি আয় বৃদ্ধি পেয়েছে, সেজন্য একটি লেনদেন। তার মানে এখানে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়ে নগদ এবং শিক্ষানবিশ সেলামি আয় বৃদ্ধি পেয়েছে, সেজন্য এটা একটি লেনদেন। 2 নাম্বারটা ছিল আমাদের নগদে বেতন প্রদান। নগদে বেতন প্রদান, এখানেও আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, এখানে নগদ সম্পদ হ্রাস পেয়েছে, আবার বেতন ব্যয় বৃদ্ধি পেয়েছে, সেজন্য এটাও একটি লেনদেন। সনাতন পদ্ধতি অনুযায়ী তুমি যদি কোনো ঘটনার লেনদেন কিনা ব্যাখ্যা দিতে চাও, তাহলে তুমি প্রথমে লিখতে পারো তার আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে কিনা সেটা, তারপরে পরিবর্তন হয়েছে কি কি বাচক হিসাব পরিবর্তন হয়েছে, সেই বাচকের হিসাবগুলো নাম উল্লেখ করে তুমি হ্রাস বা বৃদ্ধি দিতে পারো। তাহলে তুমি তোমার উত্তরটা সম্পন্ন করতে সক্ষম হবে। আমি আবারও বলছি, সনাতন পদ্ধতিতে কোনো ঘটনা লেনদেন কিনা তা নির্ণয় করার ক্ষেত্রে তুমি প্রথমে একটা বিষয় উল্লেখ করতে পারো যে এখানে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে কিনা, এবং যদি পরিবর্তন হয় তাহলে কোন কোন হিসাবের পরিবর্তন হয়েছে তা উল্লেখ করবে, হ্রাস এবং বৃদ্ধি সহ। যদি কোনো আর্থিক অবস্থার পরিবর্তনই না হয় তাহলে এই ঘটনাটি লেনদেন হবে না। আবার যদি আর্থিক অবস্থার পরিবর্তন হয়, কোনো হিসাবগুলোর পরিবর্তন হয়, তাহলে অবশ্যই ইহা লেনদেন হবে। তাহলে আমরা দেখো 1 নম্বরে তাই করেছি যে এখানে যেহেতু আমাদের ঘটনাটা ছিল শিক্ষানবিশ সেলামি বাবদ প্রাপ্তি, তাহলে এখানে অবশ্যই আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে।
পরিবর্তন হওয়াতে কোন কোন হিসাবের পরিবর্তন হয়েছে? নগদ এবং শিক্ষানবিশ সালামি আয় বৃদ্ধি পেয়েছে, সেজন্য একটি লেনদেন। 2 নম্বরে ঘটনাটি ছিল নগদে বেতন প্রদান। তাহলে এখানে নগদে বেতন প্রদান করলে আর্থিক অবস্থার অবশ্যই পরিবর্তন হয়েছে। এখানে নগদ বেতন প্রদানের কারণে নগদ সম্পদ হ্রাস পেয়েছে, বেতন বাবদ ব্যয় বৃদ্ধি পেয়েছে, সেই জন্য এটি একটি লেনদেন। 3 নম্বর লেনদেনটা ছিল নগদে অর্থাৎ 1-3 এখানে ছিল যে নগদে আসবাবপত্র ক্রয়। এখানেও আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনটা হলো কাঠামোগত পরিবর্তন। দেখো এখানে আসবাবপত্র কেনার কারণে আসবাবপত্র সম্পদ বৃদ্ধি পেয়েছে একদিকে, আরেকদিকে নগদ সম্পদ হ্রাস পেয়েছে। তাহলে এখানে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে এবং দুইটি হিসাবের পরিবর্তন হয়েছে, সেজন্য এটি লেনদেন। তারপর ছিল আমাদের নগদে ঋণ গ্রহণ। তো নগদে ঋণ গ্রহণ কারণে নগদ টাকা একদিকে বৃদ্ধি পেয়েছে, ঋণ বাবদ যে দায় সেটাও বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে যেহেতু আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, এটাও একটি লেনদেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দ্বিতীয় ধাপে যাব। দ্বিতীয় ধাপে আমাদের প্রথমেই বলা ছিল যে চেকে শিক্ষানবিশ সালামি প্রাপ্তি। এখানে চেকে শিক্ষানবিশ সালামি পাওয়ার কারণে আমাদের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, ব্যাংক সম্পদ বৃদ্ধি পেয়েছে, শিক্ষানবিশ সালামি আয় বৃদ্ধি পেয়েছে, বিধায় ইহা একটি লেনদেন। চেকে বেতন প্রদান। চেকে বেতন প্রদান কারণে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। এখানে ব্যাংক থেকে টাকা কমে গেছে এবং অপরপক্ষে বেতন বাবদ ব্যয় বৃদ্ধি পেয়েছে, তাহলে এটাও একটি লেনদেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপর ছিল ব্যাংক চেকে আসবাবপত্র ক্রয় ছিল। আমাদের ঘটনাটি ছিল চেকে আসবাবপত্র ক্রয়। এখানে চেকে আসবাবপত্র ক্রয় হওয়ার কারণে ব্যাংক সম্পদ হ্রাস পেয়েছে, আসবাবপত্র সম্পদ বৃদ্ধি পেয়েছে। এই পরিবর্তনটা কাঠামোগত পরিবর্তন, অর্থাৎ একটা সম্পদ বাড়ছে আরেকটা সম্পদ কমছে। তাহলে এখানেও আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, একটি সম্পদ বাড়ছে আরেকটি সম্পদ কমছে, সেই জন্য ইহাও একটি লেনদেন। তারপর পরের ধাপে আছে যে চেকে ব্যাংক ঋণ পরিশোধ। চেকে ব্যাংক ঋণ পরিশোধ হওয়ার কারণে ব্যাংক সম্পদ আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। এখানে ব্যাংক সম্পদ হ্রাস পেয়েছে এবং ব্যাংক ঋণ দায় হ্রাস পেয়েছে, তাহলে এটা একটি লেনদেন। তা আমরা তৃতীয় ধাপে চলে আসছি। তৃতীয় ধাপে ছিল যে আমাদের বকেয়া শিক্ষানবিশ সালামি বা ধারে শিক্ষানবিশ সালামি। এখানে ধারে শিক্ষানবিশ সালামি বা বকেয়া শিক্ষানবিশ সালামি হলে আমরা এখানে প্রাপ্য শিক্ষানবিশ সালামি লিখতে পারি বা দেনাদারও লিখতে পারি। তোমাদের একটু সহজ হওয়ার জন্য আমি দেনাদার ব্যবহার করেছি, তোমরা প্রাপ্য শিক্ষানবিশ সালামিও ব্যবহার করতে পারো। তাহলে প্রাপ্য শিক্ষানবিশ সালামি বা দেনাদার এটা একটা সম্পদ বৃদ্ধি পেয়েছে, অপরপক্ষে শিক্ষানবিশ সালামি আয় বৃদ্ধি পেয়েছে, বিধায় ইহা একটি লেনদেন। তারপরে ছিল বকেয়া বেতন। বকেয়া বেতন হওয়ার কারণে বেতন ব্যয় একদিকে বৃদ্ধি পেয়েছে, বকেয়া বেতন দায়ও বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে দায় এবং ব্যয় দুটি বৃদ্ধি পেয়েছে, পরিবর্তন হয়েছে, সেজন্য এটাও একটি লেনদেন। তারপর ছিল আমাদের বাকিতে আসবাবপত্র বা ধারে আসবাবপত্র ক্রয়। তাহলে এখানে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, এটাকে নিট পরিবর্তন বলা হয়। একদিকে আসবাবপত্র সম্পদ বৃদ্ধি পেয়েছে, অপরদিকে পাওনাদার দায় বৃদ্ধি পেয়েছে, তাহলে এটাও একটি লেনদেন। তারপর আমাদের ছিল নগদে শিক্ষানবিশ সালামি। এখানে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, শিক্ষানবিশ সালামি আয় বৃদ্ধি পেয়েছে, এটাও একটি লেনদেন। তারপর দেওয়া ছিল যে আমরা পণ্য বিক্রয়ের ফরমাইশ পেয়েছি। তো পণ্য বিক্রয়ের ফরমাইশ পেয়েছি, এখানে আমার পণ্যটা বিক্রি হয় নাই এখনো, অর্থাৎ ঘটনাটি এখনো সংঘটিত হয় নাই, সেই জন্যই আর্থিক অবস্থা কোনো পরিবর্তন হয় নাই, সেই জন্য ইহা কোনো লেনদেন না। আবার বলা হয়েছে যে পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান করা হয়েছে, আমি এখনো যেহেতু পণ্যটি আমি ক্রয় করিনি এবং এতে আর্থিক অবস্থার পরিবর্তন হয় নাই, বিধায় ইহা কোনো লেনদেন নয়। চতুর্থ লেনদেন ছিল আর্থিক অবস্থার চতুর্থাতেও পরিবর্তন হয় নাই এবং সেজন্য ইহা কোনো লেনদেন না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিভাবে সনাতন পদ্ধতিতে কোনো ঘটনার লেনদেন কিনা নির্ণয় করা যায়, আমি বিষয়টি তোমাদের সাথে পুরোপুরি আলোচনা করার চেষ্টা করেছি। আমি আশা করি একবার, দুইবার, তিনবার যদি এই পাঠ তোমরা একটু অনুশীলন করো, অবশ্যই তোমরা এটা পারবে এবং সহজ হবে। এবং এই বিষয়গুলো যেহেতু সহজ, এই বিষয়গুলো আলোচনা আমাদের সহজ বিষয়গুলো দীর্ঘায়িত করে তোমাদের সময় আমরা নষ্ট করব না, আমরা এরপরে পরবর্তী বিষয়গুলো যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই বিষয়গুলো অনুশীলন করবে এবং পাঠ্যপুস্তক থেকে তোমাদের অনুশীলনগুলো অবশ্যই মিলিয়ে নেবে। এখন আমরা আলোচনা করব কোনো ঘটনা লেনদেন কিনা তা আধুনিক পদ্ধতিতে কিভাবে নির্ণয় করা যায়।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পূর্বের লেনদেনগুলো নিয়েই এখন আমরা আধুনিক পদ্ধতিতে কোন ঘটনার লেনদেন কিনা তা নির্ণয় করার চেষ্টা করেছি। তো আমাদের প্রথম ছিল শিক্ষানবিশ স্যালামি প্রাপ্তি। তাহলে এখানে নগদে শিক্ষানবিশ স্যালামি, নগদ সম্পদ বৃদ্ধি পেয়েছে, শিক্ষানবিশ স্যালামি আয় বৃদ্ধি পেয়েছে। এখানে সম্পদ বৃদ্ধি পেয়েছে, আয়ও বৃদ্ধি পেয়েছে। 2 নম্বরে ছিল নগদে বেতন প্রদান। এখানে বেতন প্রদান করার কারণে এখানে এ সম্পদ হ্রাস পাবে এবং ই হ্রাস পাবে, এও হ্রাস পাবে এবং ই হ্রাস পাবে। তারপর ছিল আমাদের আসবাবপত্র ক্রয়। এখানে আসবাবপত্র ক্রয় করার কারণে নগদ সম্পদ হ্রাস পাবে, আবার আসবাবপত্র সম্পদ বৃদ্ধি পাবে। তার মানে এও বৃদ্ধি পাবে এবং এ হ্রাস পাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে এ মাইনাস হবে, এই বিষয়টি একটু তোমরা ঠিক করে নিবা। তারপর আসলে আমাদের ব্যাংক থেকে ঋণ গ্রহণ, নগদে ঋণ গ্রহণ। ঋণ গ্রহণ কারণে এ সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং ঋণ একটি দায়, দায়ও বৃদ্ধি পেয়েছে। তাহলে হিসাব সমীকরণের এই উপাদানগুলো যেহেতু পরিবর্তন হয়েছে, সেজন্য লেনদেন। এখন 2 নম্বর দ্বিতীয় ধাপে ছিল আমাদের চেকে শিক্ষানবিশ স্যালামি প্রাপ্তি। চেকে শিক্ষানবিশ স্যালামি প্রাপ্তি হওয়ার কারণে ব্যাংক সম্পদ বৃদ্ধি পেয়েছে, আয় বৃদ্ধি পেয়েছে, সেজন্য এটা একটি লেনদেন। তারপর ছিল চেকে বেতন প্রদান। চেকে বেতন প্রদান করার কারণে আমাদের ব্যয় একদিকে বৃদ্ধি পেয়েছে, একবার সম্পদ হ্রাস পেয়েছে। তাহলে এখানে এ মাইনাস হবে, মাইনাসটা তোমরা একটু ঠিক করে নেবে। এখানে এ এবং ই দুইটাই হ্রাস পাবে। তারপর আমাদের চেকে আসবাবপত্র ক্রয় ছিল। আসবাবপত্র ক্রয় করার কারণে আসবাবপত্র সম্পদ বৃদ্ধি পেয়েছে, আবার নগদ সম্পদ হ্রাস পেয়েছে, ব্যাংক সম্পদ হ্রাস পেয়েছে। যেহেতু একটি সম্পদ বাড়ছে আরেকটি সম্পদ কমছে, এটাও একটি লেনদেন, কারণ হিসাব সমীকরণকে প্রভাবিত করেছে। তারপর ছিল আমাদের ব্যাংক ঋণ পরিশোধ। ব্যাংক ঋণ পরিশোধ করার কারণে চেকে ব্যাংক ঋণ পরিশোধ, ব্যাংক সম্পদ হ্রাস পেয়েছে, অপরদিকে দায়ও হ্রাস পেয়েছে। তাহলে দুইটি হিসাব সমীকরণের দুইটি উপাদান পরিবর্তন হয়েছে, সেই জন্য এটাও লেনদেন। তৃতীয় ধাপে ছিল আমাদের ধারে শিক্ষানবিশ স্যালামি। ধারে শিক্ষানবিশ স্যালামি হওয়ার কারণে প্রাপ্য হিসাব বৃদ্ধি পেয়েছে, অপরপক্ষে আয়ও বৃদ্ধি পেয়েছে। তাহলে এ এবং ই দুটি বৃদ্ধি পেয়েছে। ধারে আমাদের বকেয়া বেতন ছিল। বকেয়া বেতন হওয়ার কারণে বকেয়া বেতন দায় বৃদ্ধি পেয়েছে এবং ব্যয় হওয়ার কারণে ওই হ্রাস পেয়েছে। তারপর আমাদের ছিল ঋণ গ্রহণ ছিল। ঋণ গ্রহণ করার কারণে এ বৃদ্ধি পেয়েছে এবং এল বৃদ্ধি পেয়েছে। তারপর ছিল আমাদের 3 নম্বরের, আমরা একটুখানি আগের পাঠ থেকে ধারে আসবাবপত্র ক্রয়, নগদে ব্যাংক ঋণ শোধ। ধারে আসবাবপত্র ক্রয়, নগদে ব্যাংক ঋণ পরিশোধ ছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সেখান থেকে একটু হেল্প নিলাম। এখন ধারে আসবাবপত্র ক্রয় করার কারণে এ সম্পদ বৃদ্ধি এবং এল সম্পদ বৃদ্ধি পেয়েছে। আবার তৃতীয় ধাপেও এ এবং এল বৃদ্ধি পেয়েছে। চতুর্থ নম্বরের একে ছিল যে পণ্য বিক্রয়ে ফরমাশ পাওয়া গেল। ফরমাশ পাওয়া গেছে, ইহা যেহেতু লেনদেন নয়, সেজন্য এখানে আর্থিক অবস্থা বা হিসাব সমীকরণে কোনো পরিবর্তন হয় নাই, সেজন্য ইহা লেনদেন নয়। তোমরা এখানে আর্থিক অবস্থা না দিয়ে হিসাব সমীকরণ ব্যবহার করতে পারো, এটা একটু শ্রেয় হবে। তারপর আছে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় না, এবার তোমার হিসাব সমীকরণের পরিবর্তন হয় না, বিধায় ইহা লেনদেন নয়। তারপরে যেটা ছিল সেখানে তোমার হবে আর্থিক অবস্থার বা হিসাব সমীকরণের কোনো পরিবর্তন হয়নি, কোনো লেনদেন নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেনদেন কি না এটা নির্ণয় করার জন্য তোমাকে হিসাব সমীকরণে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা তোমাকে জানতে হবে। হিসাব সমীকরণের সাথে হিসাবের সম্পর্ক এবং হিসাব সমীকরণের উপাদানগুলো কখন বৃদ্ধি পায়, হ্রাস পায়, এই বিষয়গুলো ব্যাখ্যার মাধ্যমে কোনো ঘটনা লেনদেন কিনা তুমি নির্ণয় করতে সক্ষম হবে। তারপর আমরা ইতিপূর্বে তো আমরা আলোচনা করেছি কিভাবে এ সমান এল প্লাস ই হয়, এই শক্তি অনুশীলনী করে। এটা হিসাব সমীকরণের প্রভাব এটা বোঝায়, আবার এটা দ্বারা এটাও বোঝায় যে প্রমাণ করো যে এ সমান এল প্লাস ই, কারণ আমরা প্রমাণ করেছি, তোমরা ক্লাসটা আবার দেখবে, এ সমান এল প্লাস ই।
অর্থাৎ লেনদেন দ্বারা হিসাব সমীকরণের প্রভাব, সেই প্রশ্ন আসলে এই উত্তরটাই হবে। আবার যদি প্রমাণ করতে বলে যে প্রমাণ করো যে এ সমান এল প্লাস ই, সেখানে এই অঙ্কটাই করতে হবে। সেই জন্যই তোমাদের পূর্ব পাঠ থেকে এই অংশটুকু এখানে নিয়ে আসার চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা ক্লাসটা মনোযোগ সাথে গ্রহণ করবে এবং অবশ্যই এতে তোমাদের উপকার আসবে। হিসাব সমীকরণ এটা বলতে পারবে, মালিকানা সত্ত্বের উপর হিসাব সমীকরণ প্রভাবও বলতে পারবে, কোনো ঘটনার লেনদেন কিনা আমি আশা করি সেটা বলতে পারবে, এবং সনাতন পদ্ধতি এবং আধুনিক পদ্ধতিতে কোনো ঘটনার লেনদেন কিনা নির্ণয় করতে সক্ষম হবে। আজকের মূল্যায়ন আমি এখানেই এটাই রাখতে চাচ্ছি। আর তোমাদের একটু বাড়ি কাজ দিচ্ছি। বাড়ি কাজের বিষয়গুলো আমাদের হবে কোনো ঘটনার লেনদেন কিনা তার সনাতন এবং আধুনিক পদ্ধতিতে নির্ণয় করবা, এবং প্রমাণ করবা যে এ সমান এল প্লাস ই। এই ঘটনাগুলো দ্বারা প্রমাণ করবা। আমি আশা করি তোমার পূর্ব পাঠ থেকে এই বিষয়গুলো নিয়ে তোমরা এই সমস্যাটা সমাধান করতে পারবে, এবং সমাধান করে তোমরা খাতায় নিয়ে আসবে। কলেজ খোলার পর আমি ইনশাল্লাহ তোমাদের সমস্যা সমাধানগুলো দেখে নিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই ক্লাসটি যথাযথভাবে উপভোগ করেছো বলে আমি বিশ্বাস করি, এবং তোমরা সবাই সুস্থ থাকবে, সুন্দর থাকবে, এবং এই দুর্যোগ সময়ের মধ্যে নিজেদেরকে, পরিবারকে এবং সকলকে নিরাপদে রাখার ভূমিকা রাখবে, এই প্রত্যাশা করে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।